আগের দিনে না আমি কি করেছিলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে ইন্ট্রোডাকশন গুলো ছিল সেগুলো কিন্তু আমি আপলোড করেছিলাম ইউটিউবে আর পড়িয়েছি। আই থিঙ্ক তুই আগের সানডে ক্লাস করিসনি। আজকে আমরা জানবো হিউম্যান রিসোর্স প্ল্যানিং। হিউম্যান রিসোর্স প্ল্যানিং হিউম্যান রিসোর্স হচ্ছে মানব সম্পদ, মানে ম্যান পাওয়ার, যেটা আমরা কি করি। সাপোজ ইউ আর, তুই তুই হচ্ছিস কি নিউ এন্টারপ্রেনার, ঠিক আছে, সেট আপ করে দিয়েছিস। তো দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ। বিজনেস এন্টারপ্রেনার, তুই কি করেছিস, তুই ক্যাপিটাল ইনভেস্ট করেছিস, তুই মেশিনারি কিনেছিস, তুই ল্যান্ড কিনেছিস, মেশিনারি কিনেছিস, বিল্ডিং বানিয়ে নিয়েছিস। এবার দেখ, এবার তার এরপর তোর মেন কাজ কি, হিউম্যান রিসোর্সকে নিয়ে আসা অ্যাজ এ এমপ্লয়ার। তুই কি করবি, তুই একা তো পুরো বিজনেসটাকে সামলাতে পারবি না। তোর কি প্রয়োজন, তোর যখন অ্যাসেট প্রয়োজন তুই অ্যাসেট নিয়ে চলে এসেছিস। এবার অ্যাসেটটাকে কাজে লাগানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স। এবার তুই হিউম্যান রিসোর্সকে কিভাবে নিযুক্ত করবি তোর তোর বিজনেসে, তার আগে তো তোকে প্ল্যান করতে হবে। কি কি প্ল্যান করতে হবে সেটা আমি জানবো আজ। কিভাবে করব, কিভাবে সিলেকশন করা উচিত হয়। তারপরে আসবে কি, মানে হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর পর আমাদের রিক্রুটমেন্ট হয়। রিক্রুটমেন্ট পরে কি, একটা তুই হয়, তুই কি এক্সপার্টাইজ, যদি তুই খুঁজতে চাস, মানে তুই এক্সপার্টাইজ এমপ্লয়ি খুঁজতে চাইছিস, তাহলে কি তার জন্য প্রচুর টাকা লাগবে, কেউ তো আসতে চাবে না এক্সপার্টাইজ। ফ্রেশার যদি খুঁজিস তোকে কি করতে হবে, ট্রেনিং দিতে হবে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, প্রথমে তুই রিক্রুটমেন্ট করলি, তাদেরকে ট্রেনিং, ডাইরেক্ট তো কাজে লাগিয়ে দিতে পারবি না। তাদেরকে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট থাকবে। ট্রেনিং এর অনেক রকম ভাগ আছে, অন দ্য জব মেথড আছে, অফ দ্য জব মেথড আছে, সেগুলো আমরা জানবো। কিন্তু তার আগে, সবার আগে যেটা প্রয়োজন, যে একটা বিজনেস সেট আপ করার পরে, সেটা হচ্ছে কি হিউম্যান রিসোর্স প্ল্যানিং। কিভাবে হিউম্যান রিসোর্সটাকে আমি কাজে লাগাবো 100%, আর তার আগে কি, কিভাবে আমি নিযুক্ত করব, কিভাবে তাদেরকে আমি ইনভাইট করব আমার আমার বিজনেসে, যে তারা এসে আমাকে কি করুক, অ্যাপ্লিকেশন সাবমিট করুক, তারপর আমি কি করব, সিলেকশন প্রসেসে যাব। তার আগে যে প্ল্যানিং মেথড গুলো সেটা আমরা জানছি। হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ, the human resource planning is the process of getting the right number of people. বোঝা গেল, হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ গেটিং দ্য রাইট নাম্বার অফ পিপল। কত সংখ্যক লোক দরকার, উইথ দ্য রাইট স্কিলস, তাদের যে স্কিলস গুলো থাকবে সঠিক যেন থাকে, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ মাই বিজনেস অ্যান্ড অ্যাট দ্য রাইট জব। আমার বিজনেসে কি বিভিন্ন রকম কাজ থাকতে পারে, তার যে এমপ্লয়িটিকে নিযুক্ত করব তাকে যেন রাইট জবে যাওয়া হয় তার কাজে, অ্যান্ড অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়। এটা হচ্ছে কি হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর ডেফিনেশন আমরা বলতে পারি।
বা আমরা ইজ ম্যাচিং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ম্যান পাওয়ার। বোঝা গেল? যতটা হুম ডিমান্ড তোর ততটা সাপ্লাই আসলো, কিন্তু তার আগে এইগুলো বেশি, এইগুলো আগে ইম্পর্টেন্স। যদি হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর ডেফিনেশন কখনো বলতে যায়, ডেফিনেশন মানে হচ্ছে তার সংজ্ঞা, এবার সংজ্ঞাটাতে কি কি প্রয়োজন সেটা হচ্ছে এইগুলো মাস্ট লিখতে হবে। হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ গেটিং দ্য রাইট নাম্বার, ইট ইজ এ প্রসেস, লং প্রসেস, একদম, গেটিং দ্য রাইট নাম্বার অফ পিপল উইথ দ্য রাইট স্কিলস at the right job at the right time। বোঝা যাচ্ছে? হুম মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? হুম কেন প্রয়োজন পড়লো, এবার হিউম্যান রিসোর্স প্ল্যানিং করার কি প্রয়োজন সেটা আমরা জানছি। নিড বা ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ এইচআরপি। দেখ, হোয়াই দ্যার ইজ নিড অফ এইচআরপি, প্রথম হচ্ছে কি, টু অ্যাভয়েড ওভার স্টাফিং। ওভার স্টাফিং মানে প্রচুর যদি বাড়তি আমি এমপ্লয়ি কি করে দিই, নিযুক্ত করে দিই, তার জন্য যেন এক্সট্রা যেন কি হয় যদি বলা হয় যে ডিসগাইজ এমপ্লয়মেন্ট, মানে কি, যদি যেখানে আমার 4 জন দরকার সেখানে আমি যদি 6 7 জন 8 জন করে লাগিয়ে দিই কাজে, তাহলে কোনো লাভ হবে? আলটিমেটলি আমার বিজনেসের লস, ম্যান পাওয়ারের মানে ভুল ইউটিলাইজ করা যেটা বলতে পারি। বা টু অ্যাভয়েড আন্ডার স্টাফিং, মানে কি, যেখানে 10 জনের প্রয়োজন সেখানে আমি 5 জন দিয়ে কাজ করাচ্ছি বা কাজে নিযুক্ত করেছি, যাতে এই গ্যাপটা যাতে না থেকে যায়, যাতে রাইট নাম্বার অফ পিপল, আমার বিজনেসে থাকে, ঠিক আছে, অ্যাট রাইট টাইম। তার জন্য কি হয়, হিউম্যান রিসোর্স প্ল্যানিং করা যায়। কারণ আমরা প্রত্যেকটা কাজই যদি প্ল্যানিং করি, দেখবি প্ল্যানিংটা সবসময় যে মানে বাস্তবে বাস্তবে পরিণত হবে তা না, কিন্তু প্ল্যানিং করে কাজ করলে কি হয়, অনেক ভুল ত্রুটি কম হয়। এই যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং করছি, এর কি কি দেখ, কি বেটার ইউটিলাইজেশন অফ এমপ্লয়ি। আমি ধরে নে আমার 5টা ভাগ আছে, 5টা সেক্টর আছে, 5টা ডিভিশন আছে আমার বিজনেস। আমি যদি 5টা আলাদা আলাদা কি করি, এমপ্লয়ি কি করি, যদি নিযুক্ত করি, তাদেরকে আমি এমপ্লয়েড করি, তাহলে কি তাদেরকে আলাদা আলাদা কাজে ভাগ করে রাখতে পারবো। আমার প্ল্যানিং আগে থেকে করা আছে, তাহলে কি হবে, ইউটিলাইজ করতে পারবো ভালো করে।
যদি আমি 6 জন 7 জন করি, তাহলে তাদেরকে এক্সট্রা, এই যে দুজন আছে আমার বিজনেসে, তাদেরকে আমি কিভাবে কাজ করাবো, কোন কোন সেক্টরে দেবো? এটা একটা প্রবলেম, একটা বড় ফেস করতে হবে আমাকে। তাই কি, বেটার ইউটিলাইজেশন অফ এমপ্লয়িজ, দুই অ্যাচিভিং অর্গানাইজেশন গোলস। দেখ, আমরা যদি 5 জনের জায়গায় 5 জনই করে থাকি, তাহলে কি হবে? আমার গোলটাকে কি করতে হবে? গোল, আমার যে বিজনেসের আলটিমেট গোল, সেটা কিন্তু রিচ করবো। যদি আবার 3 জন করে থাকি, সেখানে করতে পারবো না, যেহেতু সেখানে আন্ডার স্টাফিং থেকে যাচ্ছে, অল্প ম্যান পাওয়ার থেকে যাচ্ছে, তা সুতরাং কাজটা কি হবে? এফিসিয়েন্ট হবে না। 4 নম্বর হচ্ছে কি, কস্ট কন্ট্রোল। আমাদের খরচাটাকে কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। যদি আমি ওভার স্টাফিং করে দিই, সেখানে আমার কি হবে? একটা প্রোডাক্ট লাগছে, যেখানে একটা লেবার 1 ঘন্টা এত কাজ করছে, ধরে নেয় সাপোজ করছে, সেখানে দুটো লেবারের দেখছি যে 2 জন মিলে কাজ করছে, কিন্তু তাদের যে ফুল এফিসিয়েন্ট, যার ক্ষমতা 2 জনে যেটা করা উচিত, সেখানে করছে না, আমরা দেখছি। সেখানে যদি একজন একজন করে ভাগ করে দেওয়া হচ্ছে, যদি একটা কাজকে তাদেরকে আলাদা সেপারেট করে দিয়ে, সেখানে দেখছি যে তারা বেশি প্রডিউস করছে। তাহলে একটা কাজে যদি 2 জনকে নিযুক্ত করা হয়েছে, তাহলে সেখানে দেখছি যে কম ইউটিলাইজেশন হয়েছে, কম ইউটিলাইজ করছে হুম, ওদের টাইমটাকে, আর খরচাটাও বেড়ে যাচ্ছে। হুম, 2 জন লাগিয়ে দিচ্ছি একটা জিনিসকে কাজে, ওয়ান পিস অফ ওয়ার্ক ডুইং টু টু পিপল। তাহলে সুতরাং তাহলে এখানে কি হয়েছে? আলটিমেট দেখছি যে আমার যে কস্ট অফ প্রোডাকশন, সেটা বেড়ে যাচ্ছে। কস্ট অফ হুম। লেবার, লেবার যেটা কোনো জিনিসকে প্রডিউস করতে গেলে আমাকে লেবার লাগছে, এই লেবারের খরচাটা যদি বেড়ে যায়, হিসাব মতো ওটা কস্ট অফ প্রোডাকশন তো ওটাই হচ্ছে না। হ্যাঁ, হিসাব মতো ওটাই হয়ে যাচ্ছে। কস্ট অফ প্রোডাকশন অনেক কিছু আছে, তার মধ্যে কস্ট অফ লেবারটাও আসছে। হুম, তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। হুম, তাহলে আমাদেরকে কি করতে হবে? কস্ট কন্ট্রোল করতে, যদি আমরা হিউম্যান রিসোর্স প্ল্যানিং করি, কস্টটাকে কন্ট্রোল করতেও পারবো একটা প্রোডাক্ট। বোঝা গেল? হুম। ফিচার্স অফ এইচআরপি।
দেখ, ফিচার্স অফ এইচআর কি কি আছে? পাঁচটা আছে, আর একটা আছে রাইট পার্সন এট, ফার্স্ট নম্বর আছে রাইট পার্সন এট রাইট টাইম। দেখ, প্রথম হচ্ছে কি ফিচার্স অফ ফরওয়ার্ড লুকিং। ফরওয়ার্ড লুকিং মানে কি? এইচআরপি যে ফিউচার ওরিয়েন্টেড ইন নেচার, মানে কি ভবিষ্যতের জন্য। তো ফরওয়ার্ড মানে কি সামনে, তাহলে এটা হচ্ছে কি ফিউচার লুক ওরিয়েন্টেড ইন নেচার, মানে কি ভবিষ্যতের পরিকল্পনা করা। ইট ফোকাস অন ফিউচার ম্যান পাওয়ার নিডস, কত ভবিষ্যতে কতগুলো ম্যান পাওয়ার প্রয়োজন, কতগুলো এমপ্লয়ি প্রয়োজন সেটাই। নট প্রেজেন্ট অনলি, শুধু বর্তমানে না, ভবিষ্যতে। ইউজেস পাস ডেটা। ধরে নে আমি ধরে নে আমার বিজনেস হচ্ছে সিজনাল, সিজনাল বিজনেস। ধরে নে আমি শীতের সময় শুধু কি করি, শীতের সময় পিক মুভমেন্ট থাকে, তো অনেক সময় বুম বুম হয়, বলে যে বিজনেসের বুম সিচুয়েশন হয় যখন প্রোডাক্টের ডিমান্ড খুব বাড়ে একটা সিজনে। তখন হুম আমি কি করব যে আমার আচ্ছা, আমি কিছু কি করি, সিজনাল এমপ্লয়িকে ইয়ে করি, হায়ার করি প্রতি বছর। ঠিক আছে, তাহলে আমি কি করব, পাস্ট ডেটা থেকে বুঝে যাব যে আমার ফিউচারে এই এই টাইম পিরিয়ডে আমাকে হুম এতজন স্কিল্ড ম্যান পাওয়ার প্রয়োজন। হুম। তাহলে আমাকে কি করতে হবে, পুরো বছরের জন্য না না এমপ্লয়ি করে বা হায়ার করে, ওদেরকে ওই টাইমটাই দরকার শুধু। এই সিজনটা। হ্যাঁ, কিছু কিছু সিজনাল লেবার পাওয়া যায়, তাদেরকে আমরা করব, সেই বিজনেসে বুঝতে বিজনেসে কাজে লাগাবো। আর পাস্ট ডেটা, কারেন্ট ট্রেন্ডস, এই যে ট্রেন্ড চলছে কি রকম ফলো করছে, যে এখন যাদের কি, যেমন কি যারা এআই জানে বেশি, ধরুন আমার প্রযুক্তি আছে, তাদের যারা এআই জানে না তাদেরকে ছেটে দেবো, বাকি যাদের কারেন্ট ট্রেন্ডস থেকে ফরকাস্টিং টেকনিক্স, যারা ভালো টেকনিক জানে আগে থেকে, টেকনিক গুলো ফরকাস্ট করতে হবে আমাকে। ফরকাস্ট মানে কি ভবিষ্যবাণী যেটাকে বলা হয়। ফরকাস্টিং টেকনিক্স গুলোকে ফলো করতে হবে, যে কি করে এখন আহ, ভালো করে এমপ্লয়ি সিলেক্ট করা হচ্ছে, হিউম্যান রিসোর্স প্ল্যানিং করা হচ্ছে, সেইগুলো টেকনিক করতে হবে। কেন এটা গুরুত্ব, হেলথ অর্গানাইজেশন প্রিপার ইন অ্যাডভান্স। কেন এই ফরওয়ার্ড লুকিং কেন প্রয়োজন হচ্ছে, প্ল্যানস ফর ফিউচার ম্যান পাওয়ার নিডস, ইউজেস ফরকাস্ট এন্ড ট্রেন্ডস বললাম। কেন, হেলথ অর্গানাইজেশন প্রিপার ইন অ্যাডভান্স, একটা অর্গানাইজেশনকে অ্যাডভান্সে তৈরি করা, মানে অ্যাডভান্সে ওকে রেডি রেডি করে দিচ্ছে যে কিভাবে তুমি কি করবে, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন তুমি কখন ম্যান পাওয়ার প্রয়োজন সেটাকে কি করে, এমপ্লয় করার আগে থেকে প্ল্যানিং বানিয়ে দিচ্ছে। অ্যাভয়েড সাডেন শর্টেজ অর এক্সেস অফ এমপ্লয়ি, হঠাৎ করে এক শর্টেজ হয়ে যাচ্ছে, তোদের পিক ডিমান্ড হলো, তোর প্রডিউস করতে পারছে না। ওদের দেখ, ম্যান পাওয়ারের তো একটা লিমিটেড ক্ষমতা থাকে, একটা সার্টেন অফ টাইম। ওরা তো ওভার ডিউটি করলেও তুই যদি 10টার জায়গায় দুটো চারটে এমপ্লয়ি করিস, তারাও সেই 10টার লেবারের যে প্রোডাকশন ক্ষমতা সেটা কিন্তু পারবে না। পারবে কি? পারবে না। তাহলে হঠাৎ বুঝলাম সার্টেন না, এটা বুঝলাম না, আগে বলো। শর্টেজ হয়ে গেলে, তোর তোর দোকান আছে, তোর হ্যাঁ। দোকানে 10জন দরকার, তুই হঠাৎ করে মানে সব চার, মানে 10জন দরকার না, তোর চারটে লেবার আছে দোকানে। হুম এবার হঠাৎ করে কাজ হয়ে গেল কি, হঠাৎ করে কাজ হয়ে গেল, দেখছে যে যা যা কি করবে, হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেল। তো হুম তুই ধরনের এমন কাজ করিস, ধরনের আমি কি বলবো, তুই তুই ধরনের ম্যান সাপ্লাই দিস, হুম মানে কি তুই লেবার সাপ্লাই দিচ্ছিস বিজনেসে, তোর বিজনেসটা হচ্ছে তোর লেবার সাপ্লাই দেওয়া। মানে বিয়ে বাড়িতে লেবার সাপ্লাই দিস ধরনের হুম ম্যানেজমেন্টের ওয়ার্কের জন্য। হুম এবার একদিনে হঠাৎ করে ধরলে দুটো চারটে বিয়ে হয়ে গেল হঠাৎ করে, আর হুম তোর কাছে লেবার নেই এত, তাহলে হুম। তুই কি করবি? এবার তুই যদি জানতিস আগে থেকে যে হ্যাঁ। না, এই মাসে এই বিয়েগুলো আছে বা এটা বিয়ের পিক সিজন, আমাকে লেবার বেশি করে হায়ার করে রাখতে হবে, হুম। তাহলে কি হবে, তোর বিজনেসটা লস করবে না, তোর এক্সেস না। শর্টেজ হবে না।
হুম বা ধরনে তুই হঠাৎ করে আবার আবার কি করলি, তুই ওদেরকে বলিস নি, কন্টেক্সচুয়াল বলিস নি যে না এইগুলো এই কাজ এই টাইম পিরিয়ড পেরিয়ে গেলে তোমাদেরকে কিন্তু বিজনেস থেকে আমি ইয়ে করে দেবো, আবার যখন আমার প্রয়োজন হবে তখন নেবো। এটা ওদেরকে হুম বলিস নি, জানাসনি। এবার ওরা কি হচ্ছে, বসে বসে রয়েছে, বেড়ে যাচ্ছে, অনেক সময় বেড়ে যায়, ফালতু ওদেরকে টাকা দিতে হবে। তাহলে হুম এই যে অ্যাডভান্স যদি এইচআর, এই যে প্ল্যানিং করে রাখি আমরা, হুম এইচআরপি, হিউম্যান হুম রিসোর্স প্ল্যানিং, তাহলে কি হবে, এই ইস্যু গুলোকে আমরা ফেস করবো না বিজনেসে। বোঝা গেল? হুম তাহলে এইচআরপি কি করে, এইচআরপি উইল এস্টিমেট হাউ মেনি এমপ্লয়িজ উইল বি নিডেড, মানে কতগুলো এমপ্লয়ি দরকার হয়। বোঝা যাচ্ছে? এইটা হুম হলো ফরওয়ার্ড লুকিং। দ্বিতীয় হচ্ছে কি, ইন সিঙ্ক উইথ অর্গানাইজ, সিঙ্কিং মানে কি, ম্যাচ করা। এইচআর প্ল্যান মাস্ট বি অ্যালাইন উইথ বিজনেস গোল, যে এইচআর থাকবে তার যে প্ল্যানটা বিজনেসের গোলের সাথে ম্যাচ করছে কিনা। আমার বিজনেসের মেন অবজেক্টিভ হচ্ছে কি, টু লং টার্ম কি সাস্টেন করা আর ভ্যালু ক্রিয়েশন করা, নট প্রফিট, প্রফিট মোটিভ। এখন বিজনেসের গোল হবে প্রফিট মোটিভ না, ভ্যালু ক্রিয়েশন উইথ লং টার্ম সাস্টেন উইথ আর কি অ্যাডাপ্টিং, অ্যাডাপ্টিং চেঞ্জেস উইথ দিস কম্পিটিটিভ মার্কেট। এই যে কম্পিটিটিভ মার্কেটে বা বিজনেস রীতিমতো চেঞ্জ হচ্ছে উইদিন দ্য টাইম, উইদিন দ্য টেকনোলজি, যাতে আমার বিজনেসটা অবসলেট না হয়ে যায়। আমার বিজনেসের যে কি বলবো, উম, যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে কি করতে হবে, মানে আমাকে কি করতে হবে, আপডেট করতে হবে। তো তারপর আসবো, এটা এই প্ল্যানিং আছে। এইচআর প্ল্যান মাস্ট বি অ্যালাইন্ড উইথ বিজনেস গোল, এই যে বিজনেস গোলের সাথে কিন্তু ম্যাচ করাতে হবে এইচআর প্ল্যানের। যে এইচআর যিনি থাকবেন তার নিজস্ব প্ল্যানিং যেন না হয়, আলটিমেট যেন যে বিজনেসের গোলটা থাকে সেটা যেন অ্যাচিভ করে। তাহলে এইচআরপি ইজ নট সেপারেট, এইচআরপি সেপারেট না, ইট সাপোর্ট বিজনেস স্ট্র্যাটেজি। এইচআরপি একটা সাপোর্ট, আলাদা জিনিস নয়, এটা কি করে, বিজনেস কিভাবে চলবে সেটা সাহায্য করে, প্রোডাকশন প্ল্যান করে, আর কি গ্রোথ টার্গেটস, যে আমার এত টার্গেট গুলোর কি গ্রোথ ধীরে ধীরে বাড়াই। এই এইচআরপি না করলে কিন্তু মানে বিজনেসের এইগুলো প্রবলেম হবে, প্রোডাকশন প্ল্যান করতে পারবো না, যে টার্গেট আছে সেগুলো বাড়াতে পারবো না, আর কি কোঅর্ডিনেশন হবে না। মানে তুই প্ল্যানিং করিসনি, মানে তোর কোনো প্ল্যানিং নেই, সেখানে তোর কিন্তু কাজ আগে বাড়বে না। তুই যদি প্ল্যানিং না করিস, ধরনের হুম চার পাঁচটা এমপ্লয়ি নিয়ে চলে আসলি, হুম, ওদেরকে কিছুই প্ল্যানিং করিস না আগে থেকে, তুই বললি তোমরা কাজে লেগে যাও, এরকম হবে? না। তুই তখন কি করবি, তোর প্ল্যানিং অনুযায়ী ওকে কাজে লাগাবি। তাহলে তাহলে তুই যদি এইচআর হোস, তাহলে এইচআর এর কি করতে হবে, অ্যাজ এ এইচআর বিজনেসের যে অবজেক্টিভ তার সঙ্গে তোকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। এর কেন প্রয়োজন, এটা এনসিওর করে রাইট নাম্বার এমপ্লয়ি, কতগুলো প্রয়োজন এমপ্লয়ি, আর রাইট স্কিল ফর কোম্পানি নিডস, স্কিলটা প্রয়োজন, কতটা স্কিল দরকার হবে। ধরে তুই এমন এমন এমপ্লয়ি দিকে কি করলি, এমপ্লয়েড করলি তোর বিজনেসে, যারা স্কিলস নেই, রাইট হুম। নাম্বার করেছে, স্কিলস নেই, তা না, স্কিলটাও থাকতে হবে। দাদা দাদা, এক মিনিট দাদা, জল জল একটু জল খাইছি। এরপর 3 নম্বর হচ্ছে কি দেখ, কন্টিনিউয়াস প্রসেস। হ্যালো?
দাদা এসছি। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এইচআরপি কিন্তু একবারে না, এইচআরপি ইজ নট অ্যান ওয়ান টাইম অ্যাক্টিভিটি, একবারের অ্যাক্টিভিটি না। ইট ইজ ডান রেগুলারলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। এটা কিন্তু রেগুলারলি হতে হবে আর কন্টিনিউয়াসলি হতে থাকতে হবে। কেন? কারণ মার্কেটে চেঞ্জেস আছে, ডিউ টু মার্কেট চেঞ্জেস, টেকনোলজি চেঞ্জেস, আমার বিজনেসের টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আর হুম কি এমপ্লয়ি টার্ন ওভার মানে কি তোর তোর বিজনেসে কতগুলো এমপ্লয়ি পালিয়ে যাচ্ছে, আবার আসছে, এই যে এমপ্লয়ি টার্ন ওভার বলে। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হয়, রেগুলারলি যদি এমপ্লয়ি টার্ন হয়, এমপ্লয়ি বেরিয়ে যায়, তোকে আবার প্ল্যান করতে হবে যে কতগুলো নিয়ে আসবো আমি, কি জন্য যাচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এইচআর রিলিভেন্ট অ্যান্ড অ্যাকুরেট, এইচআর কে কি করতে হবে, রিলিভেন্ট অ্যান্ড অ্যাকুরেট হতে হবে। রিলিভেন্ট হুম মানে কি, ওর সাথে বিজনেসের সাথে যেন রিলিভেন্স থাকে, মিল থাকে, আর কি অ্যাকুরেট হতে হবে এইচআর কে। 4 নম্বর হচ্ছে প্রোঅ্যাক্টিভ ফাংশন। এইচআরপি ইজ এ প্রোঅ্যাক্টিভ বিফোর প্রবলেমস অ্যাকিউর, মানে কি প্রবলেম হওয়ার আগেই ওকে কি করতে হবে। প্রোঅ্যাক্টিভ মানে কি, যে জাগরুক। প্রোঅ্যাক্টিভ মানে কি, কোনো কিছু হওয়ার আগে জেগে থাকে। মানে হুম এবার আমাকে কি ধরনের তোকে, রেডি রেডি। তুই হ্যাঁ, রেডি থাকতে হবে। ইট অ্যান্টিসিপেট ফিউচার প্রবলেম, মানে অ্যান্টিসিপেট ফিউচার প্রবলেম, প্রবলেমটাকে কি করবে, অ্যান্টিসিপেট করবে, মানে কি যাতে বাধাটাকে দূর করবে। এটা টেক বুঝলাম না অ্যাকশন কি বিফোর বাংলা। কোন একটা বাধা আসতে পারে, তুই জানিস যে এতগুলো এমপ্লয়ি চলে যেতে পারে, তার জন্য আগে থেকে তোর প্ল্যানিং করা আছে, আমি এতগুলো হায়ার করবোই, আমার এই এমপ্লয়ি গুলো চলে যেতে পারে, বা এই এমপ্লয়ি গুলো, বা কোন একটা সিজনে এত এমপ্লয়ি লাগবেই, তুই আগে থেকে প্ল্যান করে রেখেছিস, কথা বলে রেখেছিস এই টাইমে লাগ, বাস। ও এটাই বুঝতে প্রবলেম। পেরেছি। তো যদি শর্টেজ হয়ে যেত, হুম তাহলে তো প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। হুম তাহলে এই যে এইচআরপি কি হচ্ছে, দেখ, অ্যান্টিসিপেট ফিউচার প্রবলেম আর টেক অ্যাকশন বিফোর ইস্যু অ্যারাইজ, কোনো ঘটনা হওয়ার আগেই অ্যাকশন নিতে হবে। অ্যাভয়েড কি অ্যাভয়েড করে, লেবার শর্টেজ অ্যাভয়েড করে, স্কিল গ্যাপ, দুজনের মধ্যে স্কিল গ্যাপ আছে, ধরুন একটা স্কিল গ্যাপ আছে কোনো একটা এমপ্লয়ির মধ্যে, সেই গ্যাপটাকে পূরণ করা। ওভার স্টাফিং, বেশি 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 করে আবার এমপ্লয়িকে ওভার স্টাফিং করা, এগুলো কে করে, যতটা প্রয়োজন ততটাই, কিন্তু কিন্তু স্টাফিং স্টাফিং মানে কি নিযুক্ত করা। এটা কি করে, সেভস টাইম অ্যান্ড কস্ট, টাইম টাইমকে বাঁচায়, খরচা বেশি বাঁচায়। এনশোর স্মুথ ফাংশনিং, যেন বিজনেস ভালো ফাংশনিং ভাবে ভালো করে যায়। হুম। এর এক্সাম্পল আমি দিতে পারি, ট্রেনিং এমপ্লয়িজ বিফোর নিউ টেকনোলজি ইজ ইন্ট্রোডিউস, কোন একটা টেকনোলজি হওয়ার আগেই, বিজনেসে টেকনোলজি লাগানোর আগে ওকে আগে ট্রেনিং দিয়ে দিলাম ওই 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 যে টেকনোলজিটার, তাহলে কি হবে, সে দক্ষ হয়ে যাবে, তার স্কিল গ্যাপটা থাকবে না, হুম স্কিল গ্যাপটা চলে যাবে। আর ও কি করবে, যখন আমরা ইন্ট্রোডিউস করবো, সাপোজ তুই ট্যালি জানিস না, হুম কি করবে, তোকে আগে ট্যালি শিখিয়ে দেবে, তারপর তোকে বিজনেসে লাগাবে। হুম তুই কি হবে, তোকে আর বাড়তি করে শেখাতে হবে না। হুম। 5 নম্বর খিদে হচ্ছে পেয়েছে আমার। খিদে পেয়েছে। রাইট পারসন অ্যাট রাইট টাইম। দিস ইজ দ্য মেন অবজেক্টিভ অফ এইচআরপি। এই এইচআরপির মেন অবজেক্ট হচ্ছে রাইট পারসন অ্যাট রাইট টাইম। ইনসিওর রাইট নাম্বার এমপ্লয়িজ, কতগুলো এমপ্লয়িজ দরকার, রাইট স্কিল দরকার, রাইট জব, রাইট টাইম। বুঝেছি এটা। ওয়াই ইম্পর্টেন্ট, কেন, ইমপ্রুভ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বাড়ায়, রিডিউস ওয়েস্টেজ অফ রিসোর্স, রিসোর্সকে ওয়েস্টেজ থেকে বাঁচায়। হুম বোঝা গেল? হুম। এরপর আমরা কি বলবো, ফিচার্স অফ এইচআরপি হলো, তাই তো? হুম। হ্যাঁ, পাঁচটা কোশ্চেন থাকে এইচআরপি তে। এগুলো স্ক্রিনশট করছিস তুই? কোনটা? এগুলো স্ক্রিনশট করছিস? হ্যাঁ করেছি। ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিং হবে, মানে রেকর্ডিং হ্যাঁ। হচ্ছে, সেগুলো আমার ইউটিউবে যাবে। রেকর্ডিং হচ্ছে, এগুলো পাঠাস না। ওই বাজে সাউন্ডটাও কিন্তু রেকর্ডিং হয়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, দাদা প্রত্যেকটা এবার ম্যাচ দেখলা? না, আমি ম্যাচ দেখিনি। ঠিক আছে।
আমি ম্যাচ দেখেছি, রোমারিও সেফোর্ডের জন্য হারলো ম্যাচটা। কোনটা দাদা? হ্যাঁ, ওটার জন্যই হেরেছে। মানে কি বলবো, সব পেসার গুলো এক চলে গেল না। কেন ফেসার গুলো এখানে তো ক্যাপ্টেন্সি ভুল ছিল না? না, আর আর কোন বল কেনা হবে নামাতে গেলে? কোন বলার কেন পাবে না, যেখানে ভুবনেশ্বরকে বল দেওয়া উচিত ছিল না আগের ওভারটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওই ওকে দিয়ে দিচ্ছে ওইটা। হেজেলউডের আগে একে বল দেওয়া উচিত ছিল, ওই রোমারিও সেফারদের বল সেফার্ডকে। দিচ্ছে। হ্যাঁ, তাহলে প্লাস দুটো যদি ওভার ওদেরকে দিয়ে করাতো তাহলে ম্যাচটা একটু থাকতো। জিতে তো ভুবনেশ্বর কুমার কালকে খুব ভালো বোলিং করেছে। হুম। দেখ, 5 কোশ্চেন ইন এইচআরপি, 5টা কোশ্চেন। হাউ মেনি এমপ্লয়িজ আর নিডেড? তুই হচ্ছে হোয়াট স্কিলস আর রিকোয়ার্ড? হোয়ার আর এমপ্লয়িজ নিডেড? কোন জায়গায়? উম, 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 উম। হোয়েন আর দে নিডেড? কখন তাদের প্রয়োজন? ফর হাউ লং আর দে নিডেড? এই 5টা কোশ্চেন কি কোশ্চেন ইন এইচআরপি? হাউ মেনি এমপ্লয়িজ আর নিডেড, কতগুলো হুম, প্রয়োজন এমপ্লয়ি? হোয়াট স্কিলস আর রিকোয়ার্ড, সেই এমপ্লয়ি গুলোর কি কি স্কিলস দরকার থাকতে হবে? হুম, হোয়ার আর এমপ্লয়িজ নিডেড, কোন সেক্টরে দরকার, কোন ডিভিশনে আমার দরকার সেটা? হোয়েন আর দে নিডেড, কখন তাদেরকে প্রয়োজন লাগবে? ফর হাউ লং আর দে নিডেড, কত সময়ের জন্য তাদেরকে কাজে লাগবে? এইগুলো হচ্ছে 5 কি কোশ্চেন ইন এইচআরপি। বোঝা গেল? হুম। এরপর হচ্ছে স্টেপস ইন হিউম্যান রিসোর্স প্ল্যানিং। হিউম্যান রিসোর্স প্ল্যানিং করার জন্য কোন কোন স্টেপস গুলোকে আমাকে পরপর যে ধাপগুলো আছে সেটা। মাইকটা বন্ধ করে, চা চা আওয়াজ হচ্ছে। হুম।
দেখ, 5টা প্ল্যানিং আছে, 5টা স্টেপস আছে। হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর 5টা ধাপ। প্রথম হচ্ছে কি ফরকাস্টিং ডিমান্ড, কতগুলো প্রয়োজন, তাহলে কি এস্টিমেট নাম্বার অফ এমপ্লয়িজ নিডেড, ভবিষ্যতে কতগুলো এমপ্লয়ি দরকার। কি কি ফ্যাক্টর ইফেক্ট করে ডিমান্ডের ক্ষেত্রে, কতগুলো এমপ্লয়ি প্রয়োজন কোন কোন ফ্যাক্টরে। ইকোনমিক চেঞ্জেস, ধরে নে আমার পুরো ইকোনমিক চেঞ্জেস হয়ে গেল, আমাদের ইকোনমিক রিফর্মস হয়েছে যখন 1991-এ, তারপর থেকে কি হয় ওই যে পুরো বিজনেসের যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হয়ে গেছে, প্রাইভেটাইজ হয়েছে, লিবারালাইজ হয়েছে, তাই না? তারপরে থেকে কি হয়েছে, ডিমান্ডও বেড়েছে। সেরকম হঠাৎ করে যদি আমাদের ইকোনমিক চেঞ্জেস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ডিমান্ড বেড়ে যাবে। লেবারের হয়তো মার্কেট যদি চেঞ্জ হয়ে যায়, টেকনোলজি যদি চেঞ্জ হয়, তার জন্য নতুন নতুন কি করতে হবে, নতুন নতুন এমপ্লয়ি আমাদেরকে এমপ্লয়ি করতে হবে। হুম। কম্পিটিশন, যদি কম্পিটিশন বাড়ে সেরকম ভাবে আরো বেশি বেশি প্রোডাকশন করতে হবে। মানে কি কম্পিটিশন বাড়লে কি করতে হবে আমাকে বল, সেম সেম আউট ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট দিতে হবে। হুম। মানে যদি কম্পিটিশন বাড়ে, একই প্রোডাক্ট করছি, এবার দেখ আমরা কি করবো, প্রোডাকশনটাকে কমিয়ে প্রাইসটাকে সেম রাখার চেষ্টা করব। যদি আমার সেম সাবস্টিটিউট একটি ধরে নে, তুই টুথপেস্টের ইয়ে করছিস, বিজনেস করছিস, যে কোনো দুটো ধরে নে আমরা, যে কোনো দুটো তুই একটা টুথপেস্ট ইউজ করছিস আর একটা বাজারে চলে আসলো, এবার তুই কি করবি, তার চেয়ে কি কম দামে দিবি না কি তার সাথে তার সেই সেম প্রাইস রেখে তুই নিজের ইন্টারনাল যে কস্ট গুলো আছে সেগুলোকে কমাবি, কোনটা? ওটাই তোকে ওটাই নিজেকে নিজে কস্ট কমাতে হবে, নিজে হ্যাঁ। কষ্ট কমিয়ে দেবো। ব্যাস, সেটা এইগুলো হচ্ছে টিকে থাকার কি প্রাইস বলতো। কমানো তো কাজ চলবে দাদা, যদি আমি প্রফিটটা লেভেল রেখে প্রাইসটা একটু যদি কমিয়ে দিই। প্রাইস কেন কমাবে ভাই, প্রাইস যা আছে সেম রাখ, তুই কস্টটাকে কমা, কিভাবে কস্ট কমাতে পারিস সেটাকে দেখ, তাহলে তো তোর লাভ থাকবে না। তোর হুম, লাভটা কষ্ট কোথায় কমায় থাকবে, লাভ থাকবে, হ্যাঁ, কস্ট খরচাটা কমে কমে যাবে লাভ আবার। থাকবে, হ্যাঁ। হ্যাঁ। অর্গানাইজেশন প্ল্যানস, এই প্ল্যানিং এর ক্ষেত্রে কি হয়, কতগুলো দরকার হয়, আমার প্ল্যানিং কি আছে সেটা। ওয়ার্কফোর্স চেঞ্জেস, বিভিন্ন রকম লেবার গুলো চেঞ্জেস আছে, তাদের ডিমান্ড আলাদা হচ্ছে, তাদের স্কিলসও আলাদা, বা স্কিলস আলাদা দরকার, এই তাদেরকে ছাঁটাই করা দরকার। এইগুলোর জন্য কি হয়, ফরকাস্টিং ডিমান্ড, প্রথম হচ্ছে কি কতটা আমার ডিমান্ড আছে, মানে আমার আমার প্রয়োজন আছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্টেপস ইন হিউম্যান রিসোর্স প্ল্যানিং, প্রথম হচ্ছে কি কতগুলো প্রয়োজন আমার এমপ্লয়ি। দ্বিতীয় হচ্ছে ফরকাস্টিং সাপ্লাই, আগে থেকে সাপ্লাই কতটা আছে বুঝে নিতে হবে। ইন্টারনাল সাপ্লাই, এক্সিস্টিং এমপ্লয়িজ, ভিতরে কতগুলো এমপ্লয়ি আছে অলরেডি, প্রমোশন কোথায় করতে হবে, ট্রান্সফার কোথায় করতে হবে সেগুলো। দ্বিতীয় হচ্ছে কি মানে প্রমোশন কি ধরনের, আমার অন্য জায়গায় কাউকে ট্রান্সফার করে দিলাম, এখানে দরকার নেই, অন্য জায়গায় ট্রান্সফার করছি ওকে, তাহলে সেখানে সেই ইউনিটে গিয়ে কাজ করতেছে, কাউকে প্রমোশন করছি অন্য পদে, তাহলে সেই জায়গাটা ফিল আপ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কি এক্সটার্নাল সাপ্লাই, লেবার মার্কেট, যারা যারা কাজ খুঁজে বেড়াচ্ছে, বা কলেজে বা কোনো এজেন্সি দ্বারাতে আমরা পাচ্ছি লেবার সাপ্লাই, এগুলো হচ্ছে কি কতটা সাপ্লাই পাই আমরা, অ্যাভেলেবিলিটি আছে আর ডিমান্ড। 3 নম্বর হচ্ছে এস্টিমেটিং ম্যান পাওয়ার গ্যাপ, এই যে ডিমান্ড আর সাপ্লাই এর মাঝে কতটা গ্যাপ হচ্ছে সেটাই বলছে, এস্টিমেট করা ডিমান্ড নিডেড এমপ্লয়িজ কত প্রয়োজন, সাপ্লাই হচ্ছে কত অ্যাভেলেবেল আছে আমার ইয়েতে, আমার বিজনেসে। তাহলে ইফ ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই, যদি ডিমান্ড সাপ্লাই চেয়ে বেশি হয় তাহলে কি রিক্রুটমেন্ট করতে হবে, নতুন নতুন এমপ্লয়ীদেরকে নিয়ে আসতে হবে, রিক্রুট করতে হবে। ইফ সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড, ডিমান্ডের চেয়ে যদি সাপ্লাই বেশি থাকে তাহলে ছাঁটাই করো নাহলে ট্রান্সফার করতে হবে, হয় লে অফ নাহলে ট্রান্সফার। 3 নম্বর যেটা বললাম এস্টিমেটিং ম্যান পাওয়ার গ্যাপ। 4 নম্বর হচ্ছে ফর্মুলেটিং এইচআর প্ল্যান, এই এইচআর প্ল্যানকে লাগু করতে হবে। প্রথম হচ্ছে কি রিক্রুটমেন্ট প্ল্যান, হায়ারিং নিউ এমপ্লয়িজ। দ্বিতীয় হচ্ছে কি রিডিপ্লয়মেন্ট প্ল্যান, রিডিপ্লয়মেন্ট মানে এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার করা বা রিটেন করা। 3 নম্বর হচ্ছে কি রিডিউরেন্সি প্ল্যান, রিডিউরেন্সি প্ল্যানে লে অফ বা রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট যেগুলো আছে বা ছাঁটাই করা যেগুলো। 5 নম্বর হচ্ছে ট্রেনিং প্ল্যান, স্কিলস ডেভেলপমেন্ট, ধীরে ধীরে ডেভেলপ করতে হবে কাকে, স্কিল স্কিল করতে হবে, স্কিল ডেভেলপ করাতে হবে তো এমপ্লয়ীদেরকে। 5 নম্বর হচ্ছে প্রোডাক্টিভিটি প্ল্যান, ইমপ্রুভ এফিসিয়েন্সি, ভালো বেশি দক্ষতার সাথে ওরা কি করে, বেশি বেশি প্রোডাকশন করে যাবে। হুম। 6 নম্বর হচ্ছে রিটেনশন প্ল্যান, রিডিউস এমপ্লয়ি টার্নওভার, টার্নওভার মানে যেন এমপ্লয়ি বিজনেস থেকে বেরিয়ে না যায় তার জন্য প্ল্যানিং করতে হবে।
এইগুলো হচ্ছে কার কাজ? এটা হচ্ছে ফর্মুলেটিং এইচআর প্ল্যান। এই এইচআর প্ল্যানের মধ্যে আবার 6টা প্ল্যান রয়েছে। 5 নম্বর হচ্ছে কন্ট্রোল অ্যান্ড রিভিউ মনিটর এইচআর প্ল্যান। এই এইচআর প্ল্যানকে মনিটর করতে হবে যে ঠিক মতো চলছে কিনা, যে প্ল্যানিংটা করেছি এই বাকি হুম, আগের যে স্টেপ গুলো আছে সেগুলো দিয়ে এইচআর মনিটর করতে হবে যে এইচআর প্ল্যানটা ঠিক মতো কাজ হচ্ছে কিনা। আপডেট করতে হবে রেগুলারলি, প্ল্যানটাকে রেগুলারলি আপডেট করতে হবে। রিমুভ ডিফিসিয়েন্সি, কোনো যদি কমি থাকে সেগুলোকে ছাঁটাই করতে হবে এইগুলোর মধ্যে। এইটা হচ্ছে 5টা কি স্টেপ হিউম্যান ঠিক। রিসোর্স প্ল্যানিং এর মধ্যে। আজকে আর বাড়াবো? না দাদা করেন না দাদা, বেশ, তিন ঠিক দিন আছে। ধরে খিদে পেয়েছে, খাবার খেতে পারছি না। ঠিক আছে, আমি এটা স্টপ করে দিচ্ছি।